এই বইয়ে আরেকটি অভিজ্ঞতার বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এরকম যে শেকড়কে ছেড়ে যাওয়ার যে বেদনা, অর্থাৎ নিজের গ্রাম বা আবাসস্থলকে ছাড়ার যে বেদনা, সেটাকে অসাধারণভাবে উপস্থাপন করেছেন এবং যে আমার আর পা চলে না। আত্মজীবনীর অন্যতম বেদনা বিধুর এবং শক্তিশালী অধ্যায় যদি বলতে হয় তাহলে 15তম পর্বকে বলতে হবে, যেটি লেখকের দ্বিতীয় প্রিয় পর্ব হিসেবে লেখক উপস্থাপন করেছেন। নিজের জন্মভিটা, নারীর বন্ধন এবং চেনা ভিটের মাটি ছেড়ে অন্য গ্রামে চলে যাওয়ার যে করুণ সুর বাজে এই পর্বে, তা আমাদের মাঝে এখন অনুরণন করে। বন্ধুদের মায়াময় সান্নিধ্য, শেকড় উপড়ে ফেলার মতো নিদারুণ কষ্ট এবং চেনা পরিবেশ ছেড়ে যাওয়ার মুহূর্ত লেখক যখন বলেন আমার আর পা চলে না, তখন তার এই উপলব্ধি শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে না, তা আসলেই হয়ে ওঠে পৃথিবীর চিরন্তন বাস্তুচ্যুত ভিটে ছাড়া মানুষের বেদনার প্রতি। দশম পর্বে যেখানে রয়েছে বাবার কাঁধে সুরক্ষার চূড়ায় পৌঁছানোর আনন্দ, 15তম পর্বে আমরা দেখি ঠিক বিপরীতে তার রয়েছে শিকড় বিচ্ছিন্নতার অনন্ত ট্র্যাজেডি। জীবনের এই দুই মেরুকে তিনি অসামান্য সাহিত্যিক সময় এমন ভাবে গেঁথেছেন যা সবার হৃদয় ছেড়ে যায়। এই আত্মজৈবনিক স্মৃতি কথায় তিনি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং সহপাঠীদের রক্তমাংসের যে চরিত্রায়ন করেছেন তা আসলে দৃষ্টি আকর্ষণ করার মতো। জীবনের জ্যোতিচিহ্ন গুলোর পাতায় ফুটে উঠেছে, আপনি দেখবেন যে বন্ধুত্বের এক অকৃত্রিম মহাকাব্যিক উপস্থাপন। যেমন আসাদ, ধনু কাকা, যিনি একই সাথে যেই ধনু কাকা তার আত্মীয় এবং সহপাঠী বেলাল, সাইফুল, আবুল হোসেন, নূর হোসেন, জিকো, খায়রুল বাসার প্রতিটি চরিত্র যেন জলজ্যান্ত হয়ে উঠেছে। যেমন আমরা ধরি ধনু কাকার অভিজ্ঞতার কথা, নদী ছাত্র যখন স্কুল পালানোর সময় রোগা পাতলা লেখক যখন খরস্রোতা ফেনী নদীতে ভেসে যাচ্ছিলেন, তখন ধনু কাকা চিৎকার করে বলছিলেন, বেটা নিজের গা নিয়ে চলতে পারে না, আবার ব্যাগ রাখছে লগে। আর আসাদকে নিয়ে লেখক তার গ্রামীণ বন্ধুত্বের একটা সুন্দর একটা উদাহরণ দেয়। আবার তার বন্ধু নূর হোসেন তার জন্য যে আত্মত্যাগটা করেন সেটা তিনি সুন্দরভাবে উপস্থাপন এভাবে, অন্যায়ভাবে শিক্ষক যখন সবাইকে পিটাচ্ছে কিন্তু গাছের ঘষায় চামড়া উঠে যাওয়ায় লেখক মোহাম্মদ নুরুল হককে বাঁচানোর জন্য নূর হোসেন সে সময় ঘোষণা করেন, স্যার ব্যত্রাঘাত করা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে নুরুল হকের ভাগের ব্যত্রাঘাত গুলো আমার জন্য বরাদ্দ করুন। পরবর্তীতে কি দেখা যায় যে পরবর্তী সময় দেখা যায় লেখকের ভাগের ব্যাগ নিজের পিঠে অকাতরে হজম করছেন নূর হোসেন। শত্রু হিসেবে নূর হোসেন লেখককে পছন্দ করতেন না, সেই শত্রুই কিভাবে জীবনের পরম বন্ধু এবং গুরুজি ডাকার শ্রদ্ধার পাত্রে পরিণত হলো তা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের আসলে এক অপূর্ব নিদর্শন। এবং সেখানে তিনি তার বন্ধু বেলালের ট্র্যাজেডি উপস্থাপন করেছেন, যে ইংরেজি এবং গণিতে নিজেকে সেরা দাবি করা সত্ত্বেও এসএসসিতে বেলাল ফেল হয়ে যায় এবং বন্ধুদের পাশের আনন্দের মাঝে সেই যে বিষাদ জীবনে এক নির্মম বাস্তবতার মতো ফুটিয়ে তোলে। এরপর আমরা এই বইয়ের সবচেয়ে একটি আকর্ষণীয় দিক, যেটা হচ্ছে লেখকের সংগ্রাম, তোতলামি এবং সাহিত্যিক বা কবি হয়ে ওঠার যে রূপান্তর প্রক্রিয়া সেটা নিয়ে আলোচনা করব। শৈশব এবং কৈশোর 19 থেকে 20 বছরে কেবল দাপাদাপি আর বন্ধুত্বের গল্পে সীমাবদ্ধ ছিল তার এই স্মৃতি কথা। এটি লেখকের নিজের ভেতরের দুর্বলতাকে জয় করার ঐতিহাসিক প্রচেষ্টাও ছিল বলা যায়। ছোটবেলায় লেখক তোতলাতেন, কথা আটকে যাওয়ার লজ্জা ছিল। সমাজের বাঁকা দৃষ্টিকে জয় করে কিভাবে নিজেকে ছন্দশাস্ত্র, ব্যাকরণ এবং কবিতায় বুঁদ হয়ে উঠতে হয় তা কোনো তরুণ পাঠকের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। সপ্তম এবং অষ্টম শ্রেণীর বালক লেখক কিভাবে সন্তোষ স্যার এবং অন্যান্য শিক্ষকদের অকৃত্রিম ভালোবাসায় নিজের ভেতরের আত্মবিশ্বাস খুঁজে পান, কিভাবে পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিয়ে কোনো পারিশ্রমিক ছাড়া নিজের স্কুলেই বিনামূল্যে ব্যাকরণ এবং ছন্দের শিক্ষা কথার আত্মনিয়োগ করে, তা তার একটা নৈতিক অবস্থানকে তুলে ধরে এবং তার পরিপক্ক অবস্থানকে তুলে ধরে। পাশাপাশি ক্লাসের অবাধ্য ছাত্রদের বিদ্রুপাত্মক প্রশ্নের উত্তর দিয়ে তার
রাগ দমন, সমাস ও ছন্দ শেখানোর যে গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন, তা থেকে বোঝা যায় যে তিনি একদিন ভবিষ্যৎ সাহিত্যিকের মনন ধারণ করবেন এবং তিনি একজন কবি বা সাহিত্যিক হবেন। এখানে আরেকটি বিষয় যেটা উল্লেখ করার মতো তা হচ্ছে এই যে সমাজচিত্র, নীতিবোধ এবং যে তার প্রস্থান গ্রামের জীবন থেকে, সেটা আমাদের হৃদয় ছোঁয়া একটা অনুভূতি সৃষ্টি করে। ৪৯ এবং ৫০ নম্বর পর্ব, এই দুটি পর্ব আপনি দেখবেন যে একটা মহাকাব্যিক পরিসমাপ্তি টানার প্রচেষ্টা রয়েছে, নীতি এবং সত্যের জয়গান রয়েছে। যেমন ভোটার তালিকায় কাজ করতে গিয়ে প্রভাবশালী মেম্বার শাহ আলম মেম্বার ক্ষমতা দাপটে তাকে বোঝাতে চায় যে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু লেখক তার নীতিবোধ থেকে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেননি। এরপরে ফনিক সাইকেল সে সময় খুবই প্রচলিত ছিল, আপনারা জেনে থাকবেন। ১৯৯৫ সালে নোয়াখালী সরকারি কলেজে ভর্তির জন্য আসাদ ও লেখকের ফনিক সাইকেল চেপে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার দৃশ্যটা রূপালী পর্দার একটা রোমাঞ্চকর দৃশ্য হতে পারে বা তাকেও আসলে হার মানাতে পারে। কারণ এই ফনিক সাইকেল চালিয়ে পিঠে ভোরের শিশু সূর্য বহন করা এবং তার তাপ অনুভব করা, এবং দুপাশে গ্রামীণ বাংলার শিল্পাচার্য জয়নুল আবেদিনের রূপসী বাংলার তো এই ছবিকে অনুভব করা, সেটা আসলে এক অনন্য অভিজ্ঞতা। অবশেষে দেখা যায় কি, তিনি গ্রামের ছায়া মারিয়ে, বাল্য বন্ধুদের ছায়া মারিয়ে চেনা ভিটা মাটিকে ফেলে মাইজদির লজিং বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মহাভারতের যেরকম মহাপ্রস্থান রয়েছে, লেখকের জন্য তিনি এটা একটা মহাপ্রস্থান হিসেবে বলেছেন, পাণ্ডবদের মতো, যা শৈশবের তার এক অভিজ্ঞতা থেকে আরেক অভিজ্ঞতা, শহরের অভিজ্ঞতা তাকে প্রবেশের সুযোগ করে দেয়।